তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, ma'am. Yes, ma'am. তাহলে ম্যাক্সিমাম ওইটা কিন্তু আমাদের আমরা চেক করার জন্য ওইটা, ঠিক আছে? যদি কখনো এক্সিড করে যায় তখন আমরা এটা মানে এ পর্যন্ত রাখবো। ধরে নাও এখানে অ্যালাউ করতেছে ম্যাক্সিমাম 0.45, কিন্তু আমাদের সামহাও আসলো 0.46, তখন আমরা বলবো যে এটা ম্যাক্সিমাম যেহেতু 0.45 সে কারণে আমরা 0.45 নিব, ঠিক আছে? ম্যাক্সিমাম এটা। চেকিং আরেকটা আছে, এটা 9.4 টেবিলে আসলো। আরেকটা চেকিং আছে হচ্ছে 9.5 মেবি, আরেকটা চেক আছে। ওটাও সেম টাইপ, বুঝছো? সেম, ওটাও একদম একই রকমই। ওখানে তোমরা চেক করে নিবে। এই যে এইটা, এখানে দেখো, এখানে হচ্ছে এক্সপোজার এ বি সি বলে দেওয়া আছে। সেই এক্সপোজার এ কাকে বলছে, বি কাকে বলছে এখানে বলে দেওয়া আছে। তো আমাদের জন্য প্রথমটাতে এখানে বলছে যে নরমাল ওয়েটের জন্য 0.45। তো আমাদের যেহেতু 0.4 আছে তার মানে দুটাকেই সে স্যাটিসফাই করছে। তাহলে এখন আমরা এখান থেকে সিমেন্টের ভ্যালুটা বের করে ফেলতে পারবো না? সিমেন্ট আমরা তাহলে কি পাবো? ওয়াটার পেলাম 165 কেজি। ম্যাম দেখা যাচ্ছে। আমি উপরে যাব। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দেই ওয়াটার আমাদের ছিল 165 নিচে। তাহলে এটা এখন আমি কত পাবো? ম্যাম ক্যামেরাটা সরে গিয়েছে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। এক মিনিট চেষ্টা করছি। এখন দেখতে পাচ্ছ তো না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে সিমেন্ট এখানে তো ক্যালকুলেট করতেই পারবো। এখানে বোধহয় 370 না 67 এরকম কিছু একটা আসে, ঠিক আছে? আমরা এখানে একটু দেখি। তো এই ক্যালকুলেশনটা তো করতেই পারবো। তাহলে আমরা সিমেন্টের অ্যামাউন্ট পর্যন্ত শিখে ফেললাম। এটা ধীরে ধীরে শিখি, এটা একটু কঠিন আছে তো। সিমেন্টের অ্যামাউন্টটা আবার একটু কেন এখানে ক্যালকুলেশন করতে পারবে না? আমি ওয়াটার পেয়ে গেছি, ওয়াটার বাই সিমেন্ট রেশিওটাও পেয়ে গেছি। তাহলে এখান থেকে সিমেন্ট হিসাব করতে পারবে না? এটা আচ্ছা, এটা আসলে সরি 300 না 413 আসে। 165 ডিভাইডেড বাই 413 করলে 0.4 আসে। আচ্ছা, ওয়াটার সিমেন্ট রেশিও আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? ওয়াটার সিমেন্ট রেশিও তো পাইছি আমরা। হচ্ছে সিমেন্টের যেটা ছিল সিমেন্টটাও আমরা পেয়ে গেছি। এভাবে স্টেপ স্টেপ করে এখানে তোমাদের যে শীটটা দেওয়া আছে সেখানে স্টেপ করা আছে, সেই স্টেপ অনুযায়ী তোমরা করবা। আচ্ছা, এর পরে আমাদের আসছে, তো সিমেন্ট পর্যন্ত বের করা কঠিন কিছু না। প্রথমে আমরা চার্ট থেকে ওয়াটার কন্টেন্ট বের করব, এয়ার কন্টেন্ট বের করব। তারপরে আরেকটা চার্ট থেকে আমরা ওয়াটার সিমেন্ট রেশিওটা বের করব। তো রেশিও বের করলে সেখান থেকে আমরা ওয়াটারের যেটা যেহেতু আগে থেকেই জানি ওয়াটার সিমেন্ট রেশিও পেলাম, তাহলে আমরা জাস্ট গুণ ভাগ করে দিলেই আমরা এখান থেকে সিমেন্টের পরিমাণটা পাবো। এর পরের স্টেপে বলছে আমাদের কোর্স এগ্রিগেটের যে কন্টেন্টটা লাগবে সেটা। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? এখানে কিছু কথা আছে, আমাদের বোধহয় অত সময় হবে না, আমরা ধীরে ধীরে করি। এইটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, আমরা জাস্ট চার্ট ইউজ করে করবো। এই দেখো এতটুকু বের করছি, আমাদের 3টা চার্ট ইউজ করতে হয়েছে। এই পুরাটাতে ওরকম আমাদের 5-7টা চার্ট ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি, এখানে বলতেছে আমরা যদি কোর্স এগ্রিগেট বের করতে চাই আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে 9.9 চার্টটা ইউজ করতে হবে। দেখি 9.9 এ আমাদের কি বলছে। এই যে 9.9 আমরা এখানে পাচ্ছি, এই চার্টটাতে আমাদেরকে কি বলতেছে আমরা একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ খুলি? আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে বলছে কোর্স এগ্রিগেটের ভলিউমটা এখানে আমরা পাবো। আবার আমি শুরু থেকে বলে দিই, আমরা যে এত কিছু হিসাব করতেছি এটা কিন্তু 1 মিটার কিউব আমরা কংক্রিট ইউজ করব, কংক্রিট বানাবো। তার জন্য আমাদের কি কি লাগবে আমরা সেগুলা বের করতেছি। 1 মিটার কিউব, তার মানে আমাদের এই সবকিছুই কিন্তু হচ্ছে পার মিটার কিউব। সো এখানে কিন্তু আমাদের ভালো করে লিখে দিতে হবে যে এটা কেজি পার মিটার কিউব। এটা ভুলে যাওয়া যাবে না কোনোভাবেই না। সবকিছু যে মিটার কিউবে এটা আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে।
আচ্ছা, আমরা আমাদের টাইম চলে গেছে, আর আমরা ঠিক আছে, আমি চেষ্টা করি প্রথম দিন এতটুকুই পড়ানোর, তোমাদের আগের ভিডিওতে তাই করছি আমি, ঠিক আছে? তো এখন দেখো তোমাদের, আচ্ছা তোমাদের এখন আমাকে একটু বলো, এ পর্যন্ত কি তোমার কাছে কি মনে হলো? ম্যাম ওই ফার্স্ট 9.2টা আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, এটা তোমাদের কাছে যখন পিডিএফ পাবা তোমরা নিজেরা একবার দেখো, দেখবা এটা কঠিন কিচ্ছু না। তোমরা জাস্ট যেভাবে অন্য চার্ট পড়ো এক্স্যাক্টলি সেই চার্ট, এখানে আর কিচ্ছু নাই, ঠিক আছে? ওকে ম্যাম। আমি গ্রুপ মেইলে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের, কিন্তু গ্রুপ মেইলটা কেন জানি পায় না। আমি পরে শেষে আমার কাছে একজনের মেইল আইডি ছিল, সম্ভবত এই সেকশনের সিআর হবে 42 রোল, ওকে দিলাম। তো ওর কাছ থেকে তোমরা একটু নিয়ে নিও। আর সবার আগে কথা হচ্ছে তোমরা নিজেরা একটু দেখো, এটা একদমই ইজি। হ্যাঁ, প্রথম যে কোনো জিনিস প্রথম দেখলে একটু কঠিন মনে হয়, ঠিক আছে? তোমরা হচ্ছে এটা ইয়ে করো। আচ্ছা, এটা কি তোমার ইয়ে হয়েছে কি, এখনো কি রেকর্ড দেখতে পাচ্ছ তোমরা? আগের ক্লাসটা ম্যাম রেকর্ড করা হয়েছে। হ্যাঁ, রেকর্ড হয়েছে, কিন্তু আমার এখানে তো কিছু দেখায় না যে কোথায় সেভ হলো না হলো, কিছু দেখাচ্ছে না। আবার কেন রেকর্ড হচ্ছে? ম্যাম এই রেকর্ডটা আপনি শুরু করছেন, আর এর আগের রেকর্ডটা জুশান শুরু করছে। আচ্ছা, সেটা বলো। ধন্যবাদ জুশান। না, রেকর্ড হচ্ছিল দেখে আমি আর ইয়ে করি না, আমি ভাবছি হয়তো কোনো সময় আমি বা আমরা কেউ করে ফেলছি। যাই হোক, একজন করলেই হয়। এটা আমার কাছে তো আসবে, তাই না? আবার আসবে না? Yes, না ma'am. ম্যাম আপনার কাছে আসবে না, যাবে ম্যাম আপনার কাছে ওটা। মিটিং যেখান থেকে যে ক্রিয়েটর তার কাছে তো আসার কথা। আচ্ছা, যাও। তার কাছে যাবে এবং আরেকজন যে যার কাছে যায়, দুইজনের কাছে যায় আর কি। আচ্ছা, যা হোক, তো যেটা হয়েছে তোমরা আগে ওই এটা নাও, পিডিএফটা নাও, হ্যাঁ, নিয়ে তোমরা নিজেরা একটু দেখো। আর শুরুর দিকের কথাবার্তা গুলা কিন্তু অলরেডি আমরা আগে অনেকবার পড়ে ফেলছি। এটা মিক্সড ডিজাইন খুবই ইজি, জাস্ট চার্ট দেখবার, এভাবে এভাবে ভ্যালু বের করবা, আর কিছু না। এটা খুবই ইজি। কিন্তু তোমার হচ্ছে চার্ট গুলো যখন দিয়ে দিব পরীক্ষায়, তোমার তো ভ্যালু গুলো পিক করতে পারতে হবে, কোনটার পর কোনটা আসবে সেটা পারতে হবে, নয়তো তো পারবা না। ক্যালকুলেশন কিন্তু জাস্ট এরকম গুণ করা, যোগ বিয়োগ করা, আর কিছু না, ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা নিজেরা একবার দেখে নিও, যদি যেটুকু পড়াইলাম ওইটুকু দেখো, এটা অবশ্যই দেখবা। নেক্সট ক্লাসে আসার আগে যেটুকু দেখানো হয়েছে ওইটুকু অবশ্যই দেখবা। সম্ভব হইলে পরের টুকু দেখো বা না দেখো, কিন্তু এইটুকু অবশ্যই দেখবা, ঠিক আছে? নাহলে যেহেতু আমাদের অনেকগুলা ভ্যালু পিক করতে হয়, এটা একদম পুরো বাংলা পড়ার মতো না, তো তোমাকে এটা বুঝতে হবে। ওকে ম্যাম। তো তোমরা সবাই অন্তত একবার এইটুকু একবার একটা ভিউ থ্রো করে তারপরে নেক্সট ক্লাসে আসবা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় কথা আমি বলে দিই, কোশ্চেন ফাঁস করে দিই, এইটা থেকে এক সেট কোশ্চেন হয়, এবং এই কোশ্চেনটায় তোমাদের যেহেতু 4 ক্রেডিট 46 মার্ক, তোমরা কিন্তু 46ই পাওয়া সম্ভব। অন্যগুলা যেহেতু তোমাদের লেখা, সে কারণে আমি চাই, মানে আমি এক্সপেক্ট করি যে তোমাদের সবার খাতায় প্রথমে মিক্সড ডিজাইন থাকুক, কারণ পরের কথাগুলো বাংলার কথাবার্তা তোমরা মানে দ্রুত লিখে যেতে পারবা, বাট এটাতে একটু যেহেতু মাথা খাটাইতে হয়, আর শুরুতে মাথা খাটানো যায়, সময় থাকে, এটা শুরুতে করে ফেলাটাই বেটার আমি মনে করি। এখন তোমরা নাও মনে করতে পারো। তো এটা যেন তোমরা, অনেকেই দেখি এটা বাদ দিয়ে অ্যান্সার করে, তোমার কি মনে হয় এটা ভালোভাবে অ্যান্সার করলা প্লাস আরেকটা কোশ্চেন অ্যান্সার করলা, কোনটাতে ভালো মার্কস পাওয়া সম্ভব বলো তো? এটাতেই তুমি পুরো 46 এ যদি তুমি ঠিক মতো করে যাও, আমি 1 মার্কও তো, 1 মার্ক হাফ মার্কও আমি কাটবো না, কেউ কাটবে না। বাট তোমার অন্যগুলোতে তুমি হয়তো ভালো করে লিখলেও, যেহেতু ডেসক্রিপটিভ, তোমাকে 10-এ 8 দিবে, 10-এ 8-এর বেশি আসলে ওঠে না, মানে ম্যাক্সিমাম 8.5। এটাতে কিন্তু তোমাকে ফুল মার্কসই দেবে। সো আশা করবো যে তোমরা অবশ্যই এটা অ্যান্সার করবা, এটা থাকবেই। আমি বলে দিলাম এটা থাকবে, যেই স্যারই কোশ্চেন করুক, যেই স্যারের কোশ্চেন সিলেক্টেড হোক, এটা থাকবেই। ম্যাডাম এটা কত নাম্বার? এটাতে পুরো এক সেট, বুঝতে পারছো? পুরো এক সেট। এই 46 নাম্বার 46। হ্যাঁ, এখন হতে পারে যে হয়তো কোনো দু একজন স্যার, অন্য স্যার হয়তো করলে একই সেটের মধ্যে না দিয়ে মিক্সড ডিজাইনেরই আরেকটা ছোট কোশ্চেন হয়তো অন্য সেটে দিয়ে দিল, বাট মোটামুটি এক সেট থাকবেই, তুমি একদম নিশ্চিত থাকতে পারো, বুঝতে পারছো? সো এটা কেয়ারফুল, মানে এটা পারলে তোমার একটা সেট কমপ্লিট। ওকে ম্যাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, আমার তো আরেকটা ক্লাস আছে, তোমাদের ক্লাস আছে। ঠিক আছে। আসসালামু ওরা আলাইকুম। জয়েন করে গেছে এখানে, আমি টাটা। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতেছি, একটু ওয়েট করো, আসবে। একটু ওয়েট করো তোমরা নিজেরা। আচ্ছা, তোমরা কি আমাকে দেখতেছো? হয়তো দেখো। ইয়েস মিস, এবার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এবার শুরু করে দেই। আচ্ছা, আমরা হচ্ছে যে বিভিন্ন মিক্সিং করব, এটাকে আসলে প্রপোর্শনিং বলে, আমরা মিক্স ডিজাইন বলে থাকি, একই কথা। তো এখানে কিভাবে হতে পারে সেটা একটু এখানে বলা আছে। একটা হচ্ছে আরবিট্রারি মেথড বলতেছে। আরবিট্রারি মেথড মানে হচ্ছে আমরা কিছু প্রিডিফাইন্ড রেশিও, তোমরা হয়তো জেনে থাকতে পারো, এই যেমন ধরো 1:3:6, 1:2:4, 1:1.5, 1.5:3, এই ধরনের কিছু রেশিও। 1 হচ্ছে সিমেন্ট, পরের যেটা সেটা হচ্ছে ফাইন এগ্রিগেট, তারপরে কোর্স এগ্রিগেট। ঠিক আছে, এরকম করে করা হয়, এটাকে আরবিট্রারি মেথড বলতেছে। এভাবে করা হয়, মানে অনেক সময় মিক্স ডিজাইন যদি না কোনো কারণে আমাদের হয়তো টাইম নাই, দ্রুত করতে হবে, সেক্ষেত্রে এরকম করে, বা অনেকে এমনিতেও করে। তারপরে এগুলো হচ্ছে অনেকটা এস্টাবলিশড রেশিও আর কি। এরপর হচ্ছে মিনিমাম ভয়েড। আমরা জানি আমরা কংক্রিট একটা ডেন্সড একটা ম্যাটেরিয়াল, সেখান থেকে আমরা পাই যত আমাদের ভয়েড কম হবে তত স্ট্রেংথ বেশি হবে, সেই হিসেবে আমরা ভয়েডটা কমানোর চেষ্টা করি। মানে ভয়েড কম হলে সেটা ডেন্স হবে, সেটা বেশি স্ট্রেংথ দেবে, এরকম একটা সেন্স আর কি। তো সেখান থেকে কি হবে, ভয়েড কমানোর জন্য যেটা করা হয়, মিক্স করার পরে আবার এক্সট্রা সিমেন্ট অ্যাড করে ভয়েড কমানো হয়। ঠিক আছে, এটা একটা। তারপরে আসতেছে আমাদের, আমি কোথায় চলে গেছি, এক মিনিট, এখানে ছিলাম। আচ্ছা, এটা মিনিমাম ভয়েড। এরপর হচ্ছে সিভ অ্যানালিসিস। আমরা যেভাবে করি, এফএম গ্রেড করি, সিভ অ্যানালিসিস করি, তারপরে আমরা সেখানে আমরা হচ্ছে বিভিন্ন ইকুয়েশন ইউজ করে আমরা মিক্স ডিজাইন করি। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের ট্রায়াল মিক্সচার। ঠিক আছে, ট্রায়াল মিক্সচার আমরা বিভিন্ন প্রপোর্শনে মিক্স করব, করে তারপরে আমরা দেখব কোনটাতে বেশি স্ট্রেংথ পাচ্ছি। তো এটা আমরা আসলে তাহলে কোনটা করছি, আমরা যেহেতু সিভ অ্যানালিসিস করব, তারপরে আমরা মিক্স করব, আমাদের সিভ অ্যানালিসিস মেথডই আমরা বলতে পারি। আচ্ছা, আমাদের হচ্ছে এরপর আসছে মেথড অফ মিক্সিং। এটা তোমরা তোমাদের স্লাইড যেটা ছিল সেটাতে ডিটেইল ছিল, হোপফুলি তোমরা মনে থাকবে, অথবা মনে না থাকলেও তোমরা তোমাদের স্লাইড গুলো দেখে নিলে এটা পাবা। আচ্ছা, এখন আসছে আমাদের হ্যান্ড মিক্সিং, মেশিন মিক্সিং। এটা তো তোমাদের বললাম। হ্যান্ড মিক্সিং হলে কি হবে, অবশ্যই হ্যান্ড মিক্সিং এর চেয়ে মেশিন মিক্সিং হলে মিক্সটা ভালো হবে, প্লাস আমরা কম পানি ইউজ করলেও আমরা সেটা ভালো করে মিক্স করতে পারবো। আর আমরা জানি আমরা পানি যদি কম ইউজ করি আমরা বেনিফিটেড হব একটা, সেটা হচ্ছে আমরা স্ট্রেংথ বেশি পাবো। এটা হচ্ছে মেশিন মিক্সিং, হ্যান্ড মিক্সিং এর কথাবার্তা। প্লেসিং, কম্প্যাকশন ইম্পর্টেন্ট। কম্প্যাকশন নিয়ে আমরা একটা গ্রাফ গতদিন পড়েছিলাম, সো কম্প্যাকশন অনেক ইম্পর্টেন্ট, এটা বুঝতেছো। কিউরিংটা ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা আগে দেখে ফেলেছি। তো আমি এই স্লাইড এখানে, এই জন্য আমি বেশি সময় নিচ্ছি না। আমরা এখন তাহলে আমরা হচ্ছে কি কিভাবে মিক্স ডিজাইন করব সেটা আমরা হচ্ছে দেখলাম, কি কি উপায় হতে পারে সেটা দেখলাম। এখন আমরা দেখি, আমরা একটাতে যাচ্ছি, আমরা সেটা আমি এখন নতুন আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের যেটা অ্যাকচুয়ালি মিক্স ডিজাইনের যে আমাদের এটা শীটটা, আমি সেটা দেখাচ্ছি। দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। তো এটা তোমাদের কাছে থাকার কথা, এখন তোমাদের কাছে আছে কিনা তোমরা বলতে পারবা। তো এখন হচ্ছে একটু দেখো এখানে। আচ্ছা, প্রপোর্শনিং অফ কংক্রিট, এটাই আমরা যেটাকে মিক্স ডিজাইন বলতেছি সেটাই। তো এই প্রপোর্শন করতে গেলে আমাদের দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদের সুইটেবল ম্যাটেরিয়াল সিলেক্ট করা, দ্বিতীয় কাজ হচ্ছে সেগুলোকে সঠিক পরিমাণে সঠিক রেশিওতে মিক্স করা। দুটা কাজ। তাহলে আমরা এই যে বিভিন্ন টেস্ট করতেছিলাম, এগ্রিগেটেড টেস্ট করছো, সিমেন্টেড টেস্ট করছো, অনেক রকম টেস্ট আমরা করে ফেলছি অলরেডি। তো সেই টেস্টগুলো করার উদ্দেশ্যই ছিল আমাদের কি ছিল, আমরা সুইটেবল ম্যাটেরিয়ালটা সিলেক্ট করব, এটাই আমাদের উদ্দেশ্য। এরপরে আসছে আমরা ধরে নাও ওই সব কিছু করে ফেললাম, তারপরে আমরা আসছি প্রপোর্শনিং এর জন্য। এটাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কি করব,
আমরা সঠিক অ্যামাউন্টটা বের করব। এগুলো একটু কথাবার্তা তোমরা একটু পড়ে নিতে পারো। এখানে আমাদের বেসিক কনসিডারেশন, আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা ইম্পর্টেন্ট একটা কনসিডারেশন হচ্ছে ইকোনমিক হতে হবে। আমাদের যত খুশি তত আমরা ইউজ করতে পারবো না, আমাদের অপটিমাম পরিমাণে ইউজ করব, ইকোনমিক হতে হবে। এরপর আসছে কংক্রিটটা আমাদের ওয়ার্কেবল হতে হবে। ওয়ার্কেবিলিটি সম্পর্কে তোমরা অনেক পড়ালেখা করছো অলরেডি, সো ওয়ার্কেবিলিটি নিয়ে আমি আর কিছু বলতে চাই না। জাস্ট হচ্ছে কি ওয়ার্কেবল মানে বেশি পানি থাকলে বেশি ওয়ার্কেবল, কম পানি থাকলে কম ওয়ার্কেবল। আর বেশি ওয়ার্কেবল করতে গেলে আমাকে আবার স্ট্রেংথ কম্প্রোমাইজ করতে হবে। সেই কারণে আমাদের এটা মাথায় রাখতে হবে যে স্ট্রেংথ মানে ওয়ার্কেবিলিটি অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। অবশ্যই মিনিমাম মানে এই না যে আমি কাজই করতে পারতেছি না, প্লেস করতেই পারছি না, এরকম না। মানে আমাকে যেন মানে যতটা না করলেই নয় ততটা পানি রাখবো। স্ট্রেংথ আর ডিউরেবিলিটি এরা জানো যে আমরা একটা স্ট্রাকচার বানাবো, এটা অবশ্যই তার একটা স্ট্রেংথ থাকতে হবে, সে কিছু লোড ক্যারি করতে যেন পারে, আর সেটাকে ডিউরেবলও হতে হবে। এগুলো আমরা অলরেডি জানি। এখন এখানে আসতেছি ফান্ডামেন্টালস অফ মিক্সড ডিজাইন। মিক্সড ডিজাইনের ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে, এটা একটা জানো ওয়াটার সিমেন্ট রেশিও খুব ইম্পর্টেন্ট। তারপরে গ্রেডেশন আমরা অলরেডি পড়ে আসছি, এখানে গ্রেডেশন কার্ভ গুলো দেখাইছে, তোমরা গ্রেডেশন কার্ভের সাথে আশা করি পরিচিত। এখানে শুরুর দিকে দেখাইছে ফাইন এগ্রিগেট, পরে আছে কোর্স এগ্রিগেট, আর ডটেড লাইনটা হচ্ছে কম্বাইন্ড। তো আমাদের ওয়েল গ্রেডেড হতে হবে। এটা কেন ওয়েল গ্রেডেড হতে হবে সেটা আমি অনেকবার বলেছি তোমাদের। এখন আসতেছে আমাদের মিক্সড ডিজাইন। তো আমরা যে মিক্সড ডিজাইনটা করতেছি, মিক্সড ডিজাইন কিন্তু অনেক রকমের কোড ফলো করে হয়। আমরা যেটা করব সেটা হচ্ছে এসিআই মিক্সড ডিজাইন। এসিআই এটা আমেরিকান, এটা বলতেছে সব থেকে বেশি নর্থ আমেরিকাতে ইউজ হয় এসিআই মেথড। আর একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে আন্ডারলাইন করাই আছে, সেটা হচ্ছে এটা আমরা সবসময় ব্যাচটা বানাবো ওয়েট বাই ওয়েট। এটা আমরা ভলিউম বাই ভলিউম হিসেবে নিব না, এটা আমরা ওয়েট বাই ওয়েট হিসেবে নিব। মানে আমাদের ইনগ্রেডিয়েন্টের অ্যামাউন্ট গুলা আমরা এখানে যেটা বের করব সেটা বের করব আমরা সবকিছু মিলাই যে 1 মিটার কিউব মানে ইয়ে বানাইতে, মিক্স বানাতে আমার কতটুকু পানি, কতটুকু সিমেন্ট এগ্রিগেট লাগবে না সেটা বের করব। সেটা অবশ্যই ভলিউমে নয়, সেটা ওয়েট বেসিসে। এটা মাথায় রাখতে হবে। তো আমাদের কি কি কাজ এখানে একদম নিচে 3 লাইনে সামারি করে দিছে। প্রথম কাজ হচ্ছে আমাদের প্যারামিটারস বের করা, এগ্রিগেট প্রপার্টি, ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, স্লাম, ওয়াটার সিমেন্ট রেশিও, অ্যাডমিক্সচার 100। তারপরে আসছে আমাদের ব্যাচ ওয়েট বের করতে হবে। এন্ড দেন আমাদের ফাইনালি কাজ হচ্ছে মিক্স করার পরে সেটাকে আমার দেখতে হবে। আমি ধরো হিসাব করে মিক্স করলাম, করার পরও সেটা কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট না হতে পারে, তখন আমাকে আবার ট্রায়াল দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করতে হতে পারে। কিভাবে অ্যাডজাস্ট করবো আমরা সব পাবো সামনে। এরপর আসতেছি তাহলে কি কি মিক্সড ডিজাইন প্রসিডিউর মধ্যে কি কি আছে। প্রথমত আমাদের ম্যাটেরিয়াল ইনফরমেশন থাকতে হবে। ধরো তুমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করবো সেটা কি কন্ডিশনে আছে, ধরো এগ্রিগেটের ক্ষেত্রে তার ওয়াটার কন্টেন্ট কতটুকু আছে, সে ভেজা না শুকনা, তার হচ্ছে মনে করো যে ইউনিট ওয়েট কত, এসব লাগবে আমাদের। স্লাম, আমার স্লাম্প বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম স্লাম্প লাগবে। স্লাম্পের ভ্যালুটা কি করে আমাকে ইনডিরেক্টলি একটা ওয়ার্কেবিলিটির একটা মেজারমেন্ট দেয়, সেই স্লাম্প কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যখন স্লাম্প পড়ছিলাম ওখানে একটা ছোট একটা কথা ছিল যে আমরা কোন ধরনের কাজের ক্ষেত্রে কত স্লাম্প ভ্যালু অ্যালাউ করতে পারি। তো সেইটার ক্ষেত্রে তোমরা যদি এখানে দেওয়া নাও থাকে এটা তোমাকে পারতে হবে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় যদি না দেয়া থাকে এটা নিয়ে আবার কান্নাকাটি করা যাবে না যে এই ভ্যালুটা কেন দেয়া নাই। এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে রোড ওয়ার্কস এর ক্ষেত্রে কত লাগে। আমরা জানি যে বেশি যদি রেইনফোর্সমেন্ট থাকে সেক্ষেত্রে আমাকে স্লাম্পটা একটু বেশি ধরতে হয়, বা যদি আমার আন্ডার ওয়াটার কাজ হয় তখন আমাকে স্লাম্প কম রাখতে হবে। এই ধরনের কিন্তু একটা আছে, সো এটা পারতে হবে, এটা না দেওয়া থাকলে পারতে হবে। আচ্ছা, এরপর আমরা আসি, এইবার আমাদের শুরু হয়ে গেল। এখানে আমরা লটস অফ চার্টস দেখবো, যে চার্ট থেকে আমরা ভ্যালু বের করব, বিভিন্ন ভ্যালু বের করে
আমরা আমাদের ক্যালকুলেশন মানে মিক্স ডিজাইনের যে ক্যালকুলেশনটা আমরা করব। প্রথম আমরা এখানে স্লাম্পের একটা চার্ট পাচ্ছি। তো এই চার্টে বলে দেওয়া আছে যে আমরা কোন কাজের জন্য আমরা কত স্লাম্প ভ্যালু ইউজ করতে পারবো, ম্যাক্সিমাম মিনিমাম বলে দেওয়া আছে, ইঞ্চে আছে, মিলিমিটারে আছে। তুমি যদি ইঞ্চে বের করতে চাও ওকে, মিলিমিটারে করতে চাও সেটাও ওকে। আমরা যদি মিটার কিউবে বের করি তাহলে মিলিমিটার ইউজ করব, আর যদি তুমি ফিট কিউব হিসেবে বের করতে চাও ফাইন, তুমি তাহলে ওই যে তুমি ইঞ্চে বের করবা। তো এখানে ম্যাক্সিমাম মিনিমাম বলে দেওয়া আছে, তো তোমার ফ্রিডম আছে, তুমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যে কোনোটা ধরতে পারো। এরপর আসছে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। অ্যাগ্রিগেট সাইজ নিয়ে আমাদের কথা ছিল, আমরা পড়েছিলাম যে অ্যাগ্রিগেটের সাইজ আসলে ম্যাটার করে তো বিভিন্ন কাজের জন্য। এই কারণে অ্যাগ্রিগেটের সাইজ এখানে একটু বলেও দেওয়া আছে কোন কাজের জন্য কোনটা, এগুলো তোমরা পড়ে নিবা, এত পড়তে গেলে আমাদের আজকে আর কি সময় পাবো না। আচ্ছা, তারপরে এখানে আসছে আমাদের মিক্সিং ওয়াটার এন্ড এয়ার কন্টেন্ট। তো আমাদের হচ্ছে মিক্সিং ওয়াটার আর এয়ার কন্টেন্ট কত নিব সেগুলোর চার্ট আছে, ওয়াটার সিমেন্ট রেশিওর চার্ট আছে। তো ওয়াটার সিমেন্ট রেশিও যে হচ্ছে স্ট্রেংথ, ডিউরেবিলিটি, ওয়ার্কেবিলিটি এগুলাকে ইফেক্ট করে, সেগুলো আমরা অলরেডি জেনে আসছি। তো এখন আমাদের 2 নাম্বার চার্ট চলে আসছে 9.2 চার্ট। এই চার্ট থেকে আমরা বের করব যে একটা মিক্সের জন্য আমার কতটুকু পানি দিতে হবে আর কতটুকু এয়ার এন্ট্রেনমেন্ট আমরা অ্যালাউ করব, এটা এই চার্টটা থেকে পাবো। আমরা যখন মিক্স ডিজাইন শুরু করব তখন আমরা আরো ডিটেইলে যাব, এখন আমি জাস্ট একটু চার্টগুলো শো করতেছি আর কি। তারপরে 9.3 পরের চার্টটা এখানে বলতেছে ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে কম্প্রেসিভ স্ট্রেংথের সম্পর্ক বলা আছে। এখান থেকে তাহলে আমি কম্প্রেসিভ স্ট্রেংথ যদি দেওয়া থাকে সেখান থেকে আমি ওয়াটার সিমেন্ট রেশিওটা বের করতে পারবো। আচ্ছা, এরপরে আসতেছে, আচ্ছা একটু তোমরা একটু থাকো, আমি একটু আচ্ছা, এরপর হচ্ছে 9.4 টেবিলটা কিছু না, ওয়াটার সিমেন্ট রেশিও জাস্ট একটা চেক দিতে হবে যে এখানে যেটা আছে আর কি, আমরা যে ওয়াটার সিমেন্ট রেশিও পাচ্ছি সেটা বেশি হয়ে যাচ্ছে কিনা, ম্যাক্সিমাম এখানে কত অ্যালাউ করব সেটার একটা চেক। এরপরের স্লাইডটাও ঠিক তাই, এখানে আমরা চেক দিব। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেকগুলো আসছে, আমরা এখানে পাবো যে বিভিন্ন এই চার্টগুলো আমরা আসলে ইউজ করবো। এই যে যেমন হচ্ছে এখানে 9.9 একটা চার্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট, যে এখানে কোর্স এগ্রিগেট আমরা কত ইউজ করব সেটা পাবো। হ্যাঁ, এরকম অনেকগুলো আমরা এখানে পাচ্ছি। তো এগুলো তোমরা ধীরে ধীরে আমরা যখন আসবো আমরা এখানে পাবো। এখান থেকে আবার হচ্ছে তুমি মানে এখান থেকে তুমি হচ্ছে টোটাল ফ্রেশ কনক্রিট যেটা সেটার ওয়েট কত পাবে আসবে। তারপরে এইদিকে আবার ফাইন এগ্রিগেটেড ফর্মুলার জন্য আছে। তো আমরা এত কিছু এখানে আমরা দেখতেছি, দেখে আসলে মনে থাকবে না, আমরা সরাসরি প্রবলেমে চলে যাই, তখন আমাদের কোথায় কোনটা লাগবে আমরা এমনিতেই জেনে যাব। আর এই যে এখন যেটা তোমরা পিডিএফ এর যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে দেখো লেফট সাইডে বলছে যে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টটা আমরা পরে আসতেছি, আমরা আগে মিক্স ডিজাইনটা করে ফেলি তারপর। আচ্ছা, এখানে দেখো এই মিক্স ডিজাইন একদম বটম লেফট রাইটে দেখতে পাচ্ছ এক্সাম্পল মিক্স ডিজাইন একটা বলা আছে, সেটা একটু আমরা পড়ি। এখানে বলছে, এখানে একটা স্যাম্পল প্রবলেম দেওয়া আছে, কি বলছে, একটা হচ্ছে আমাকে এক্সটেরিয়র কলাম ডিজাইন করতে হবে যেটা অ্যাবাভ গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলের নিচে হইলে আমাকে একটু চিন্তা করতে হবে, যেহেতু এটা পানি মাটির সংস্পর্শে থাকবে তখন একরকম হবে, উপরে থাকলে ভিন্ন হবে। যেখানে থাকবে ইন অ্যান এরিয়া হোয়ার সাবস্টেন্সিয়াল ফ্রিজিং এন্ড থয়িং মে অকার। ফ্রিজিং মানে এটা হচ্ছে ফ্রিজিং হবে, হয়তো শীত প্রধান এলাকা। তারপরে the concrete is required to have an average 28-day compressive strength of 35 MPa বা 5000 psi। তাহলে আমরা এইটুকু থেকে ইনফরমেশন কি কি পেলাম। আরেকটা তো কথা তোমাদের টিপস বলে দেই, সেটা হচ্ছে যেহেতু কোশ্চেনটা তোমাদের যেটা পরীক্ষায় দেয়া থাকবে অনেক বড় কোশ্চেন হবে,
তোমার যে যে ইয়েগুলা ইনফরমেশন গুলো তোমার লাগবে সেগুলো তুমি প্রথমেই খাতায় সুন্দর করে পয়েন্ট করে করে লিখে ফেলবা, যেন তোমার হচ্ছে এই পরে আবার বারবার পড়ে পড়ে খুঁজতে না হয়। এটা অবশ্যই করতে হবে। আর তাহলে আমরা এইটুকু থেকে কি কি ইনফরমেশন পেলাম সেটা এখন আমরা একটু দেখি। আচ্ছা, আমি এখানে হচ্ছে ভিডিও দিয়ে দিচ্ছি, তোমাদের এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ। আচ্ছা, খেয়াল করো, আমার কিন্তু প্রেজেন্টেশন একটা আলাদা আসছে, ভিডিও আলাদা আসছে, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ কি? হ্যাঁ। তো এখানে আমরা যে এটা পেলাম, ইনফরমেশন গুলো যেগুলো পাচ্ছি সেগুলো আমরা লিখে ফেলবো। হ্যাঁ, প্রথমেই লিখে ফেলবো। তাহলে আমার প্রথমটা হচ্ছে কি, আমার এটা এক্সটেরিয়র কলাম। তোমরা লেখা দেখতে পাচ্ছ কিনা আমাকে এটা বলবা। এটা হচ্ছে এক্সটেরিয়র কলাম, একটা আমরা ইনফরমেশন পাইছি। তারপর এটাতে হচ্ছে ফ্রিজিং থয়িং হবে, এটা লিখে ফেলবা, আমি এত কিছু লিখতেছি না। তারপরে এটার হচ্ছে আমার স্ট্রেংথ কত লাগবে, 35 MPa বা 5000 PSI। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো তোমাদের লিখে ফেলতে হবে। আচ্ছা, এরপরে কি কি আসছে একটু দেখি। আচ্ছা, এরপরে বলছে স্লাম should be between 25 to 50 মিলিমিটার। তাহলে স্লাম্প হচ্ছে 25 থেকে 50 মিলিমিটার, মানে হচ্ছে 1 থেকে 2 ইঞ্চি। স্লাম্প বলে না দেওয়া থাকলেও তোমার এটা পারতে হবে, কারণ আমাদের একটা পড়াশোনা ছিল যে কোন কাজে কতটুকু ইউজ করব। আর আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ। ইঞ্চ। ঠিক আছে, আমি জাস্ট এটুকু লিখে রাখলাম যে তোমাদের এগুলা পরে লাগবে সে কারণে। এবং দেখো, তোমরা পিডিএফটাই দেখো, এখানে সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেটের কিছু প্রপার্টিও বলে দেওয়া আছে। এগুলোও পরীক্ষার খাতায় ভালো করে লিখে রাখতে হবে। ঠিক আছে, এগুলো আমরা আমাদের ইনফরমেশন নেওয়া শেষ। তাহলে এখন আমরা আসি, এবারে স্টেপ বাই স্টেপ বলা আছে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা। আর একটা বলে নেই, চার্ট গুলো যেটা আমাদের এখানে আছে, চার্ট কিন্তু তোমরা পাবা, চার্ট গুলো তোমাদের পরীক্ষায় দিয়ে দেওয়া হবে। সো চার্টের ভ্যালু মুখস্থ রাখা সম্ভব না, আমরা আশাও করি না তোমার মুখস্থ রাখো, মুখস্থ রাখার দরকার নেই। তাহলে আমাদের এখানে স্টেপ বাই স্টেপ কি কি বলছে। প্রথম কাজ হচ্ছে ম্যাটেরিয়াল ইনফরমেশন দরকার, অলরেডি আমরা ইনফরমেশন সব পেয়ে গেছি। দ্বিতীয় বলছে চয়েস অফ স্লাম্পও আমরা জানি। তৃতীয় হচ্ছে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, সেটাও আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের কাজ শুরু, যে মিক্সিং ওয়াটার আর এয়ার কন্টেন্ট আমাদেরকে বের করতে হবে। তো মিক্সিং ওয়াটার এবং এয়ার কন্টেন্ট, সেটার জন্য আমাদের একটা কথা আমরা কি প্রথমে ছিল, এটা এক্সটেরিয়র কলাম। তারপরে আসছে ওই যে এরিয়াতে হবে সেখানে ফ্রিজিং থয়িং হবে, তার মানে এটা আসলে একটা ওয়েদারটা খুব রাশ। হ্যাঁ, তো এখন আমরা দেখি, ওরা এখানে বলছে আমাদের টেবিল 9.2 তে যেতে। ওকে, আমরা টেবিল 9.2 তে যাই। টেবিল 9.2 তে কি বলছে আমরা একটু দেখি। আমরা টেবিল রিড করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে রাখবা। এই টেবিলটা সবসময় উল্টাপাল্টা হয়ে যায়, সো এটা দেখতে হবে। আচ্ছা, টেবিলটা মনে হয় তোমরা দেখতে পাচ্ছ আশা করি। খেয়াল করো, সবার উপরে লেখা আছে কি, সবার উপরে এই টেবিলটাতে আসলে লেখা আছে ওয়াটার কতটুকু আমরা নিব, কেজি পার মিটার কিউব, ব্র্যাকেটের অংশটুকু কেজি পার মিটার কিউব, আর ব্র্যাকেট ছাড়া অংশটুকু পাউন্ড পার ইয়ার্ড কিউব, পাউন্ড পার ইয়ার্ড কিউব। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এই প্রথম কলামে যেটা বলা আছে স্লাম্প ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখানে মানে এই টেবিলটা থেকে আমরা বের করব পানির পরিমাণ, বের করব পানির পরিমাণ আমরা এই টেবিল থেকে বের করব, এটা ভুলে যাওয়া যাবে না। পানির পরিমাণ বের করব, আবার এয়ার কতটুকু পাবো সেটা বের করব। তো এই টেবিলের দুটো পার্ট আছে। আচ্ছা, টেবিলের এই যে প্রথম লাইনে যেটা লেখা আছে, তারপরে দেখো ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ গুলো লেখা আছে, 3/8 ইঞ্চ, হাফ ইঞ্চ, 3/4 ইঞ্চ, 1 ইঞ্চ, এরকম এগ্রিগেট সাইজ, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ গুলো দেওয়া। এখন দেখি টেবিল, তার মানে আমাদের হচ্ছে
আনুভূমিক ভাবে মানে হরাইজন্টালি আমরা পাচ্ছি, যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যেমন গ্রাফ যেভাবে রিড করো, এক্স অ্যাক্সিসে একটা ভ্যালু, ওয়াই অ্যাক্সিসে একটা ভ্যালু, তারপরে দুটা যেখানে গিয়ে মার্জ করে সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পয়েন্ট, সেরকম আর কি। তাহলে আমরা এখানে এক্স এর দিকে থাকতেছে আমাদের এগ্রিগেট সাইজ, ওয়াই এর দিকে থাকতেছে আমাদের স্লাম্প ভ্যালু। তাহলে দুটা গিয়ে যেখানে মার্জ করবে সেটা হচ্ছে আমাদের, মানে দুটা গিয়ে যেখানে মিট করবে আর কি, সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ওয়াটার কন্টেন্ট। তাহলে এখন আমরা একটু দেখি, এখানে দুইটা পার্ট দেখতে পাচ্ছি, নন এয়ার এনট্রেইনড কংক্রিট আর এয়ার এনট্রেইনড কংক্রিট, দুইটা। তো এটা যেহেতু ফ্রিজিং হবে সে কারণে আমার বলা ছিল ফ্রিজিং থাকলে আমাকে এয়ার এনট্রেইনড কংক্রিট ইউজ করতে হবে। তাহলে আমাদের উপরের পোরশনটুকু আমাদের কাজে লাগতেছে না, আমাদের শুধুমাত্র নিচের পোরশনটুকু। এখন আসি নিচের পোরশনে কোনটুকু, একটু খেয়াল করো আমাদের স্ল্যাম্প ভ্যালু কত, 1 থেকে 2 ইঞ্চ বা 25 থেকে 50 মিলিমিটার। তার মানে আমাদের প্রথম লাইনটা, নিচের পোরশনের প্রথম লাইনটা, নিচের পোরশনের প্রথম লাইন বরাবর যাও, আর ওইদিকে আমাদের এয়ার কি বলে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ 3/4 ইঞ্চ। তাহলে আমাদের হচ্ছে থার্ড কলাম, মানে হচ্ছে আমার কারসারটা খেয়াল করো, এই বরাবর হচ্ছে আমাদের রিকোয়ার্ড যেটা সেই বরাবর পাবে, আর এদিক থেকে হচ্ছে 3/4 ইঞ্চ ছিল আমাদের ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ। তার মানে এই যে থার্ড কলামটা, তাহলে এই দুটো এসে মিট করতেছে এইখানে। তার মানে আমাদের পানি লাগবে 280 পাউন্ড অথবা 165 কেজি। তাহলে পানির পরিমাণটা আমি পেয়ে গেলাম চার্ট থেকে 165 কেজি, লিখে ফেলি। তাহলে আমার ওয়াটার লাগতেছে 165 কেজি পার মিটার কিউব, ওয়াটারের অ্যামাউন্ট এটা। আচ্ছা, এরপরে আমার কাজ কি, এয়ার এন্ট্রেন্ট বলে একটা কথা ছিল, তাহলে এয়ার কতটুকু হবে সেটা আমাকে বের করতে হবে। এই প্রথম 3 লাইন স্ল্যাম্প ভ্যালু থাকার পরেই দেখো নিচে বলা আছে রিকমেন্ডেড এভারেজ টোটাল এয়ার কন্টেন্ট পার্সেন্ট, লেভেল অফ এক্সপোজার, মানে যেটা বেশি র্যাশ এনভায়রনমেন্টের মধ্যে থাকবে সেটা এক্সট্রিম এক্সপোজার হবে, যেটা থাকবেই না একদম সেটা হবে তোমার মাইল্ড, আর মোটামুটি যেটা সেটা হচ্ছে মডারেট। তো আমাদের ছিল ফ্রিজিং থয়িং হচ্ছে, আবার এটা একদম বাইরের কলাম, তো এটাকে আমরা ধরতে পারি এক্সট্রিম, ধরতে পারি মডারেটও ধরা যায়, যেটাই ধরো তুমি এখানে বলে দিবা। আমরা এখানে ওরা এক্সট্রিম ধরে করে দিচ্ছে, ওকে আমরা এক্সট্রিম ধরেই করি। তাহলে আমাদের এয়ার কতটুকু আসতেছে, এয়ার হলো 6%, আমাদের চার্ট কত 9.2, চার্ট থেকে আমরা এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা চার্ট ছিল, তো এই চার্টটা করতে হবে। তাহলে কি হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশনে স্ল্যাম্প ভ্যালু দেখবো, আর এক্স ডিরেকশনে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, সেই অনুযায়ী যেখানে মিট করবে সেটা হচ্ছে আমাদের পানির পরিমাণ। পানির পরিমাণ লেভেল, বলো ম্যাম লেভেল অফ এক্সপোজার কি আমরা এক্সট্রিম নিয়েছি? হ্যাঁ এক্সট্রিম, এটা বলে দিতে হবে যেহেতু এটা বাইরের কলাম তাই এটা এক্সট্রিম, ঠিক আছে? এক্সট্রিমের জন্য এটা 6% হয়। আর ম্যাম আন্ডারগ্রাউন্ডে কলাম হয় তাহলে কোনটা নিতাম? ম্যামের মাইক্রোফোন তো অফ, অন করতে বলো। সরি, আমি আসলে কথা বলে যাচ্ছি, তোমরা মনে হয় শুনতেই পাও নাই। যেটা বলতেছি আন্ডারগ্রাউন্ডের জন্য, তো এখানে আমাদের অনেক চার্ট আছে। আন্ডারগ্রাউন্ড হলে সেটার জন্য আমাদের আলাদা কন্ডিশন হবে, অন্য চার্ট আমাদের দেখতে হবে। তো আমরা ধীরে ধীরে আসতেছি, সবই দেখতে পাবা।
আবার যদি সি এক্সপোজারে হয় সেটার জন্য আমাদের আলাদা আছে, এরকম চার্ট অনেক পাবা। তাহলে এইটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? আমরা ওয়াটার কন্টেন্ট পেলাম, এয়ার কন্টেন্ট পেলাম, এই চার্টটুকু তোমরা রিড করতে পারবা কি না আমাকে বলো। তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা কাজ দেই, তোমরা এই চার্টটা দেখতে পাচ্ছ হোপফুলি, আমাকে তোমরা একটু বলো, ধরে নাও আমাদের যদি স্লাম ভ্যালু হয় 3 থেকে 4 ইঞ্চি, আর মনে করো ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ মনে করো 1 ইঞ্চ, তাহলে আমরা এই এয়ার এন্ট্রেন কংক্রিটের জন্য কতটুকু পানি আমরা নিতে পারবো? এই চার্ট থেকে বের করে আমাকে বলো। চার্ট থেকে মিস 175 মানে 175 কেজি। 175 মিস আর কত পাইছো তোমরা? 175। 175 ঠিক আছে, তার মানে তোমরা এটা গ্রাফটা কি বলে এই চার্টটাকে তোমরা রিড করতে পারতেছো। এখন Miss, কথা, হ্যাঁ বলো। মিস তাহলে এই যে মডারেট আর হচ্ছে মাইল্ড এগুলা কখন ইউজ করব? এখন তো আমরা তখন বললাম যে এটার ক্ষেত্রে হয়তো বা ধরে নাও কেউ কেউ তোমার চাইলে এটাকে মডারেট ইউজ করতে পারে। মাইল্ড কখন? যদি এটা ভেতরের হতো, মনে করো যে এটা যদি একদম তোমার ধরে নাও ভেতরের, মনে করো যে একদম ভেতরের কলাম, ইন্টেরিয়র কলাম, এটা কি এনভায়রনমেন্টের সংস্পর্শে যাচ্ছে না, তাহলে এটাকে তুমি মাইল্ড ধরে নিবা। ঠিক আছে, এরকম আর কি। বুঝতে পারছি। বলো। ম্যাম আচ্ছা, আমরা নন এয়ার এন্ট্রেন্ট কখন ধরবো? মানে এই ধরো আমাদের এখানে এটা কখন? ওটা বলছিলাম কি ফ্রিজিং হচ্ছে বলে আমরা এয়ার এন্ট্রেন্ট নিচ্ছি। আমাদের ওখানে ফ্রিজিং হয় না, আমাদের এখানে এয়ার এন্ট্রেন্ট দরকার নাই। বুঝতে পারছো? এটা কিন্তু এয়ার এন্ট্রেন্ট নিচ্ছি ফ্রিজিং এর জন্য। ফ্রিজিং যদি না হতো আমাদের এয়ার এন্ট্রেন্ট নেওয়ার প্রয়োজন ছিল না। এয়ার ফ্রিজিং এন্ট্রেন্ট, হলে এয়ার এন্ট্রেন্ট কেন আসছে? আচ্ছা এটা আমি এখনই বলতেছিলাম ফ্রিজিং হলে কেন। এটা বুঝতে পারতেছো? ফ্রিজ হয়ে গেলে কি হবে? কংক্রিটটা অনেকটা ফ্রিজ হয়ে অনেকটা হার্ড হয়ে যেতে চাইবে, তখন আমাদের জন্য কাজ করা অসুবিধা হবে। যতই পানি দাও এটা হবেই। পানিটাই যদি তোমার বরফ হয়ে যায় তাহলে সমস্যা না? তো যার কারণে এয়ারটা এন্ট্রেন্ড এয়ার থাকলে হয় কি কংক্রিটটাকে ফ্লোয়িং রাখে, যার কারণে তখন ওটাতে আমরা কাজ করতে পারি, মানে এক কথায় ওয়ার্কেবিলিটির জন্য আর কি। বুঝতে পারছো? পানি যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আমাদের সমস্যা না, ওয়ার্কেবিলিটি, কাজ করা যাবে না। আচ্ছা, তাহলে তোমরা এটুকু বুঝতে পারছো যে আমরা হচ্ছে এখানে আমরা ওয়াটার নিলাম, এয়ার নিলাম। ওকে, তাহলে আমরা একদম ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা আমরা করে ফেলেছি। এবার আসি, আচ্ছা আমি তাহলে এরপরে আমাদের কি কাজ? আচ্ছা তুমি দেখো এখন রাইট সাইডে আরেকটা চার্ট আছে, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ 9.3। এখানে আছে কি তোমার কম্প্রেসিভ স্ট্রেংথের করেসপন্ডিং আমরা ওয়াটার সিমেন্ট রেশিও পাচ্ছি। তো আমার এখানে স্ট্রেংথ বলা ছিল 5000 psi বা 35 MPa। তো 35 MPa এর করেসপন্ডিং এয়ার এন্ট্রেন, মানে এয়ার এন্ট্রেন কংক্রিটের জন্য দুইটা কলাম দেখা যাচ্ছে, একটা এয়ার এন্ট্রেনের জন্য একটা নন এয়ার এন্ট্রেন। তো আমাদের যেহেতু এয়ার এন্ট্রেন, সো আমরা পরের কলামটা ইউজ করব। তো 5000 এর করেসপন্ডিং আসতেছে 0.4 আর 35 এর করেসপন্ডিং 0.39। তো যেহেতু দুটাই বলা আছে তুমি যে কোনো একটা নিতে পারো, সমস্যা নেই। 0.39 আর 0.4 এ খুব বেশি পার্থক্য হয় না। আমরা তার মানে এখানে ওয়াটার সিমেন্ট রেশিওটা পেয়ে গেলাম। আর তোমাকে বলছিলাম যে ওয়াটার সিমেন্ট রেশিওর কয়েকটা চেকিং আছে, যে আমরা আমাদের ম্যাক্সিমাম অ্যালাউয়েবল একটা লিমিট আছে, সেটা দেখবো যে আমরা এই 9.3 চার্ট থেকে আমরা যে রেশিওটা পাচ্ছি সেটা আমাদের সেই অ্যালাউয়েবল কে ক্রস করে যাচ্ছে কিনা আমাদের এটা জানতে হবে। এটা কি করে জানবো? এখানে দেখি, এখানে আমাদের দেখো বলছে কিছু থিন সেকশনের জন্য আমরা হচ্ছে ইউজ করবো 0.45 আর এদিকে আছে 0.4টা কিসের জন্য? এক্সপোজ টু সি ওয়াটার অর সালফেট। তো আমরা এখানে সি সরে করতেছি না, এটা আমাদের কখন মাথায় রাখতে হবে?
যখন আমরা দেখবো যে হ্যাঁ সমুদ্রের তীরে আমরা কোনো কিছু করতেছি, তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে এক্সপোজ টু সি ওয়াটার। আর প্রথমটা কি বলছে, ফ্রিজিং থোয়িং, এক্সপোজ টু ফ্রিজিং থোয়িং হলে এই প্রথম কলামটা, আর যদি সি ওয়াটারে হয় তাহলে পরেরটা। ঠিক আছে, তার মানে আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য এরকম আছে। তাহলে ফ্রিজিং থোয়িং এর জন্য 0.45, আচ্ছা থিন সেকশনের জন্য 0.45 আর আদার সেকশনের জন্য 0.5। তো আমরা পাইছি 0.4 আর এখানে ম্যাক্সিমাম অ্যালাউবল 0.4, দ্যাট মিন্স ওকে, আমাদের 0.4ই ওকে। আরেকটা চেক আছে, সেটা একটু দেখি। এটা আরেকটা আরেকবার একটু বলতেন, চেকটা বুঝি নাই। চেক মানে এখানে যেটা বলা আছে যে তুমি ম্যাক্সিমাম 0.5 নিতে পারবা, এর বেশি গেলে তুমি নিতে পারবা না, তাহলে 0.5। আমাদের যেহেতু আসছে 0.4, তো কি 0.5 এর চেয়ে কম না, ম্যাক্সিমাম কে তো এক্সিড করে নাই, করছে না মিস। তার মানে আমাদের যেটা আমরা পাইছি এটা ওকে, কোনো সমস্যা নাই, আমরা ওকে, এইটার জন্য কোনো সমস্যা নাই। যদি আমাদের 0.5 অ্যালাউবল, যদি 0.52 আসতো আমি ওটা নিতাম না, আমি তখন বলে দিতাম যে 9.4 টেবিল অনুযায়ী ম্যাক্সিমাম হচ্ছে 0.5, সো আমি 0.5 নিব। আরেকটা আছে এইখানে, এখানে বিভিন্ন ধরনের এক্সপোজার টাইপের এখানে বলে দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিও, এই পড়ে নিও যে এখানে কেমিক্যালের দিকে থাকলে কি হতে পারে, বা তোমার সি ওয়াটারে কত হতে পারে, এরকম কিছু বলে দেওয়া আছে, আমরা সেটা দেখব। তো এখানে আমাদের যেটা, সেটা হচ্ছে ফ্রিজিং থোয়িং এর জন্য এখানে আছে 0.45, ওকে, আমাদের 0.45 এর চেয়েও কম আছে, সো আমাদের দুটাই স্যাটিসফাই করে যাচ্ছে, আমাদের কোনো প্রবলেম নাই। যদি আমাদের 0.4 আছে, ওটা যদি 0.4 না এসে 0.5 আসতো, তাহলে আমাদের এটার জন্য কমাই দিতে হতো। তার মানে দুটা চেক দিয়ে আমরা দেখবো যে আমাদের ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা এখন এখানে পেয়ে গেলাম আচ্ছা, তাহলে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও কত পেলাম, 0.4। তাহলে আমরা ওয়াটার জানি, এখান থেকে সিমেন্টের বের করা যাবে, সিমেন্টের ভ্যালু বের করা যাবে না। আমরা এটাকে উল্টাই দিই, সিমেন্ট এখানে নিয়ে চলে আসি, এখানে 0.4 করি, তাহলেই তো হয়ে যায়। সিমেন্ট পাবো এখন আমরা, সিমেন্ট এভাবে আসে 413। ঠিক আছে, এবার এটা খেয়াল রাখবা, এই সবগুলো কিন্তু প্রতি মিটার কিউব কংক্রিট বানানোর জন্য। তাহলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ওয়াটারের অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম 165 কেজি পার মিটার কিউব। সিমেন্টের অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম কত, 413 কেজি পার মিটার কিউব। ম্যাম এটা কি সবসময় পূর্ণ সংখ্যায় নিতে হবে? যেমন এখানে 165 ভাগ 0.4 করলে আসে ম্যাম 412.5। সমস্যা নাই, তুমি যদি পয়েন্টের পর নিতে চাও না, সমস্যা নাই, আমরা তো অনেক কিছুই অ্যাডজাস্ট করে নিই, তাই না? এইটুকুর জন্য আসলে কিছু যায় আসে না। তুমি নাও, তুমি পয়েন্টের পর নিতে চাইলে নাও, তুমি যদি পূর্ণ সংখ্যা করতে চাও করো, সমস্যা নেই, এইটুকুর জন্য আসলে কিছু হয় না। আমরা কত কিছু প্রেডিক্ট, হ্যাঁ, তাহলে বলো। ইন্টারপোলেশন করে নিবা। যেমন ধরো এনে 5000 আর 4000 যদি বলি, হ্যাঁ, 5000 এর জন্য 0.4, 4000 এর জন্য 0.48, তাহলে আমার যদি 4500 হয় আমি 0.44 নিব। এটা ইন্টারপোলেট করতে হবে, এটা ইন্টারপোলেশন করতেই হবে, কোনো সমস্যা নাই। এখানে আমরা পুরোপুরি বরাবর পেয়ে গেছি, সে কারণে লাগে নাই। না পেয়ে গেলে এটা পুরো ইন্টারপোলেট করতে হবে, আমাদের ইন্টারপোলেশন পরে করতে হবে, বিভিন্ন জায়গায় করতে হবে। ক্লিয়ার হয়েছে? এটা কোনো সমস্যা না। আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্টেপ দেখি। এভাবে শোনো, তোমার এই যে এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ লেখা আছে, তোমরা ঠিক ওভাবে স্টেপ স্টেপ করে করবা। এখানে অনেক কথাবার্তা বলছে, তোমার এত কথাবার্তা না বললেও চলবে, তুমি জাস্ট ভালো হয় তোমরা কোন চার্ট ইউজ করতেছো এটা বলে দেওয়াটা ভালো। এই বাংলা কথাবার্তা এত লেখার দরকার নেই, ঠিক আছে? কিন্তু যেটুকু না বললে না, ওটা বলতে হবে। যেমন তুমি কেন এয়ার এন্ট্রেন নিচ্ছ,
ওটা এক্সট্রিম এক্সপোজার ধরতেছো, ফ্রিজিং, তো এগুলো বলে দিতে হবে। ঠিক আছে, কিছু যেগুলো বলতেই হবে ওগুলো অবশ্যই বাদ দেওয়া যাবে না। কিন্তু এখানে বেশি কথা বলছে, বোঝার খাতিরে এত বলার দরকার নেই। তাহলে আমাদের এখানে আমরা এখানে যারা স্টেপ 5 পর্যন্ত যেটুকু বললো তারা এই আমরা স্টেপ 5 পর্যন্ত ওকে, সিমেন্টও আমাদের ওকে, তার মানে স্টেপ 6 পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। এখন হচ্ছে কোর্স এগ্রিগেট আমাদের বের করতে হবে। কোর্স এগ্রিগেট আমরা কিভাবে পাবো সেটা একটু আসি। এরা বলছে 9.9 এ যেতে হবে। ঠিক আছে, আমরা 9.9 এ এখানে আসলাম। ঠিক আছে, এটা আমরা কোর্স এগ্রিগেট কন্টেন্ট বের করছি। এটা একটু বড় করি, তোমরা একটু দেখতে থাকো। আচ্ছা, খেয়াল করো, কোর্স এগ্রিগেট কন্টেন্ট আমাদের প্রয়োজন, তাই না? একদম বাম দিকের কলামে এখানে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ বলে দেওয়া আছে। ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজের করেসপন্ডিং আমাদের যেটা আসবে সেটা। আমাদের ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ হচ্ছে 3/4, তাহলে আমাদের এইখানে। আর এক্স এর দিকে আমাকে দেখতে, এক্স এর দিকে যে উপরে 2.4, 2.6, 2.8 এগুলো কি? ফাইননেস মডুলাস অফ স্যান্ড। আমরা কিন্তু বের করতেছি কোর্স এগ্রিগেট, বাট আমাদের এখানে ফাইননেস মডুলাস অফ স্যান্ড লাগবে। তো আমাদের কোশ্চেনে ফাইননেস মডুলাস কত ছিল মনে আছে? দেখছিলাম আমরা একটু দেখি কত ছিল। কই কোশ্চেনটা কই? এই যে 2.7। এই যে এবার কিন্তু আমাদের ইন্টারপোলেশন লাগবে, তাই না? আমরা কিন্তু এবার ইন্টারপোলেশন করলে তারপর বের করতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে আজকে এটা এ পর্যন্তই করি। আমরা কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট বাকিটুকু ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে শেষ করতে পারবো। এখন কথা হচ্ছে এই তোমাদের একজনের কাছে দেওয়া হয়েছে, এটা দেখো, এটা কিন্তু খুবই, যা চার্ট গুলো কোথায় কোন চার্টটা ইউজ করব এটা তোমার জানতে হবে, আর তোমার চার্ট গুলো রিড করতে পারতে হবে। বাকি ক্যালকুলেশন কিন্তু যা যোগ বিয়োগ গুণ আর কিছু না, এটা খুবই ইজি, তোমরা দেখতেই পাচ্ছ খুব ইজি। কিন্তু এই চার্টটা ইউজ করতে পারতে হবে তোমাকে। আমি এখানে স্টেপ গুলো বলে দেওয়া আছে দেখে তুমি কোনটার পর কোনটা চার্ট করতেছো, বাট তোমার কি এক্সামে স্টেপ গুলো বলে দেওয়া থাকবে? থাকবে না, তোমাকে জাস্ট কোশ্চেনটা দিয়ে দেওয়া হবে, আর কিছু থাকবে না। সো তোমাকে জানতে হবে কোনটার পর তুমি কোনটা করতে পারো। এই জন্য তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই পর্যন্ত যেটুকু আমি দেখালাম অবশ্যই তোমরা সেটুকু বাসায় দেখবা। এরপরে তোমরা মানে এর পরের ক্লাসে আসার আগে এটা অবশ্যই দেখবো, নয়তো পরে দেখবা যে মিক্সড ডিজাইনটা খুব কঠিন মনে হচ্ছে। মিক্সড ডিজাইন কিন্তু কঠিন না, আমি তো বলি যে এটা সব থেকে সহজ, এবং এটাতে তোমার ফুল সেট একটা কোশ্চেন থাকবে। এই যে কোশ্চেন আউট করে দিলাম, এটাতে তুমি ফুল মার্কস পেতে পারো। সো এটা আমি যেটুকু দেখালাম, প্লাস তোমরা ওখানে যে কথা আছে, শুধু মনে করো না যে খালি এই প্রবলেমটা সলভ করবা, ডিজাইন করবা আর অমনি পেয়ে যাবে, তা না। এর সাথে কিন্তু ছোট ছোট সম্পূরক কোশ্চেন থাকবে। সো তোমাদের ওই যে থিওরিটিক্যাল কথাবার্তা যেগুলো আছে ওগুলো পড়তে হবে। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আসার আমি শেষ করি। যেটুকু তোমরা এখানে পড়লা, আমি বেশি দূর পর্যন্ত দেখাইনি। আমি এটা কখনোই একদিনে শেষ করি না, আমি এটা চেষ্টা করি 2 দিন 3 দিনে শেষ করার, যেন হচ্ছে তোমরা বুঝো, তোমরা পুরোটাই এখানেই বুঝো। সো যেটা হচ্ছে যে তোমরা নেক্সট ক্লাসে আসার আগে ডেফিনেটলি অবশ্যই, এটা সবার জন্য বলতেছি, হ্যাঁ, এটা অবশ্যই শেষ করে মানে পড়ে নিজেরা বুঝে তারপরে অবশ্যই নেক্সট ক্লাসে আসবে। তো এখন হচ্ছে বলো, কার কি কোশ্চেন আছে বলো। কোশ্চেন আছে কারো? বলো। এখানে যেরকম 10টা স্টেপ বোধহয় আছে দেয়ার সলিউশনে, তো আলটিমেটলি আমাদের এই 10টা স্টেপ মানে মনে রাখতে হবে, যেমন মানে কোনটার পর কোনটা আসতেছে, সিকোয়েন্সটা এটা মনে করতে মানে হবে। কোন ডাটা লাগবে যখন তুমি করতে যাবা তখন দেখবা যে তোমার এটা চলে আসবে। তুমি প্রথম করতেছো তো এটা মনে রাখা মনে হচ্ছে এটা বিশাল, মনে রাখা কঠিন না। আচ্ছা বলো তো, তুমি যদি প্রথমে ওয়াটার কন্টেন্ট কত আসবে সেটা না বের করো, তাহলে তুমি ওয়াটার সিমেন্ট রেশিও বের করে, তার কি ওয়াটার সিমেন্ট রেশিওটা তুমি এমনি বের করতে পারবা, ওয়াটারকে লাগবে না। তো তোমার তো চার্ট গুলোই আগে আগে আছে, প্লাস হচ্ছে তোমার ওয়াটার না বের করলে, তারপর সিমেন্ট যদি তুমি না বের করো, তাহলে তুমি কি ফার্দার আর কোনো কিছু বের করতে পারবা? পারবা না। সো তোমাকে এগুলো আগে বের করতে হবে, এটার জন্য তোমার মনে রাখতে হবে না।
বাট প্রথম যেহেতু করতেছো মনে হচ্ছে এতগুলো স্টেপ কিভাবে মনে রাখবো, এটা মনে রাখতে হয় না। এটা তুমি জাস্ট করতে যাও, তুমি নিজেই বুঝতে পারবা কোনটা একটার পর একটা চলে আসবে। কিংবা তুমি যদি ভুল করেও পরের স্টেপে চলে যাও, দেখবা যে তুমি আর আগাইতে পারতেছো না আগের একটা কিছু বের না করে। বুঝতে পারছো? সো এটা মনে রাখার ব্যাপার না, মনে রাখতে তোমার মানে মুখস্থ করতে হবে না যে স্টেপ গুলো আমি মুখস্থ করি, তা কিন্তু না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ম্যাম আজকের ক্লাসের রেকর্ডিংটা? আচ্ছা, রেকর্ড আমি না রেকর্ড তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা কেন আমি জানি। আচ্ছা, রেকর্ডটা না অফ করলাম। আমি কি রেকর্ড অফ করি নাই? রেকর্ড তো অফ করছিলাম। না মিস, রেকর্ড অফ হয়নি। যাই হোক, আচ্ছা আমি আসলে প্রেজেন্টেশন নেবে অফ করতে, রেকর্ড অফ করতে ভুলে গেছি। ম্যাম আজকের রেকর্ডিংটা আজকে দিলে সবচেয়ে সুবিধা হতো ম্যাম। আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি জানি না আমাদের মেবি এটা প্রবলেম। আমাকে অন্য স্যারও বলছেন যে পিডিএফ আপলোড দেওয়া যাচ্ছে না, এরকম আমি ফেস করছি। আমি চেষ্টা করে আমার পক্ষে দেওয়া সম্ভব হয় নাই। এখন আমি কি করতে পারি বলো? একটাই করতে পারে, আমি গুগল ড্রাইভে যদি আমার সেভ হয়, আমি হয়তো তোমাদের যে কোনো একজনকে পাঠাইতে পারি। তোমাদের গ্রুপ মেইলে আমি পাঠানোর চেষ্টা করি, সেটাও যায় না। এখন আমি কি করতে পারি বলো? মিস গ্রুপ মেল মিস কোনটা ইউজ করেন? স্টুডেন্ট C2018? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আসল তো কথা। তোমাদের কি সিই আগে না 2018 আগে? আমাকে একটু করে দাও তো, এখানে কেউ একজন চ্যাট বক্সে লিখো তো, সিআর লিখো তো। মিস আমি জানাচ্ছি মিস একটু। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু লিখো তো, আমি একটু দেখি। কারণ আমি গ্রুপ মেলে দিই কিন্তু যায় না, এটা মেবি আমার কোনো ভুল হয়। কিন্তু আমার মনে আছে আমি প্রথম তোমাদেরকে যেটা দিয়ে আমি জানি না, কিন্তু আমি ভুল করি। মিস আপনার একটা গ্রুপ মেল আমরা পাইনি মিস। ও তাহলে পাও নাই। মিস স্টুডেন্ট 2018 ce@student.2a.ac.bd। আচ্ছা, আমি আবার চেষ্টা করে দেখবো। হ্যাঁ, এখন হচ্ছে জায়গার কারণে যায় না, আমি তো বুঝতেছি না। তো হোয়াটএভার, আমি যে কারণে এটা সিরিয়াসটা যখন দিব, আমি প্রথমে গ্রুপ মেইলে দেওয়ার চেষ্টা করতে যায় না। হয়তো আমার ভুল হতে পারে, তারপরে আমি তোমার সাথে দিলাম। তো এর আগে হচ্ছে আমি এরকম এই যে রেকর্ডিং এর লিঙ্কটা আমি দেওয়ার চেষ্টা করছিলাম, সেটাও দেখি যায় না। আবার কেন রেকর্ড হচ্ছে? আমি তো রেকর্ড করি নাই। আচ্ছা, আমরা ক্লাস এখানে ক্লোজ করছি, ঠিক আছে? এখন তোমরা হচ্ছে অবশ্যই আমার এটা তোমাদের প্রতি থাকবে, তোমরা যদি এই ডিজাইনটা করতে চাও, পরীক্ষায় আনসার করতে চাও এবং নিজেরা বুঝতে চাও, তোমাদের এটা কিন্তু বুঝতেই হবে। সিভিল ইঞ্জিনিয়ার হবো, মিক্স ডিজাইন না বুঝে কোনো উপায় নেই। হ্যাঁ, তো এটা নেক্সট দিন একটু করে তারপর আসবে। তুমি বের করতে পারলেই হবে, তুমি যেটাতে কমফোর্ট ফিল করো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এখানে ক্লোজ করতেছি। আর তোমরা অবশ্যই অনুরোধ থাকবে, নেক্সট ক্লাসে অবশ্যই এইটুকু পর্যন্ত পড়ে আসবা, যদি সম্ভব হয় সামনের থেকে একটু দেখে আসতে পারো। ঠিক আছে, আমি ক্লোজ করতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।